দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা নিশ্চয়ই জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন গত রাতে চট্টগ্রামের কাপাসগোলায় খালে ডুবে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি বছর বর্ষা কিংবা তার কাছাকাছি সময়ে প্রতি বছর এই খাল নালায় ডুবে মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু নানা উদ্যোগের কথা বলা হলেও সেগুলো আসলে বাস্তবায়ন হয় না। পাশাপাশি আপনারা নিশ্চয় জানেন যে সামনে বর্ষা মৌসুম আসছে, সেই মৌসুমে চট্টগ্রামের সবচেয়ে দুঃখের যে নাম জলাবদ্ধতা, সেটাও নিশ্চয়ই মানুষ আবারও দেখবে। এইসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তবে আমরা আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দেখে আসতে চাই যে গত রাতে যে দুর্ঘটনাটি ঘটেছে সে নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেটি একটু দেখে আসি। চট্টগ্রামের চাকতাই চামড়ার গুদাম এলাকার খালে জমে থাকা মাটির উপর ভাসছিল পুতুলের মতো ছোট্ট শিশু সেহেরিসের মরদেহ। প্রথমে খেলনা পুতুল ভেবে কেউ না আগালেও পরে কাছে গিয়ে নিশ্চিত হন স্থানীয়রা। উদ্ধার করে আনেন 6 মাস বয়সী ফুটফুটে এই শিশুটির নিথর দেহ। ছোট বাচ্চারা বোটকে তোয়াইতে গেছিল খালে থেকে তোয়া যাওয়ার পরে একটা হাত দেখছিল, বাচ্চাটা মনে করছে পুতুল মনে করার পরে মানুষ সবাই চাপ দিছে। একটা লোক আসি বলতেছে এখানে একটা ছোট বাচ্চার হাত দেখা যাচ্ছে। তো এটা বলানোর সাথে সাথে আমি রহমান দিদার আমরা তিনজন এখানে সাথে সাথে দুধ দিচ্ছি। তো অনেকজনে বলতেছে এখানে লামিও না ধরিও না। আমি তো কিছে লামলে কিছে, তো আমি ওকে তুলছি, এরকম ধরে কুলে নিয়ে তুলছি, তুলানোর পরে এরে পানি দিয়ে ডুবাইছি। স্থানীয়রা জানান সকালে একটি বাচ্চা খালের পাড়ে খেলতে গিয়ে পুতুলের মতো কিছু একটা ভাসতে দেখে জানান পাশে থাকা লোকজনকে। স্থানীয়রা বাচ্চাটি শনাক্ত করে পরে পুলিশ ও উদ্ধারকারী বাহিনীর সহায়তায় তুলে দেন পরিবারের হাতে। আধা ঘন্টা পর্যন্ত দাঁড়িয়েছি, মানুষ যখন জোড় হয়েছে তখন কনফার্ম হওয়ার জন্য নিচে নামছি। নেমে যখন দেখছি তখন আমার শরীর কাঁপন ছুটে গেছে। আমরা নৌবাহিনী ডুবুরি দল গতকাল আপনার রাত 12:30 থেকে উদ্ধার কার্য শুরু করেছি এবং আপ্রাণ চেষ্টা করে দিবারাত্রি আজ এই শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে চাকতাইয়ের বাসা থেকে আত্মীয়ের বাসায় যাওয়ার সময় কাপাসগোলা এলাকার হিজরা খালে রিকশা উল্টে পড়ে নিখোঁজ হয় শিশুটি। অবাক বিষয়, ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে বাসার পাশের খাল থেকেই 14 ঘন্টা পর উদ্ধার হলো শিশুটি। নগরীর রেলিংবিহীন অরক্ষিত খাল নিয়ে তাই অসন্তোষ জানান স্থানীয়রা। নিরাপত্তাহীনতা না, অবশ্যই এখানে ব্যারিকেড দেওয়া দরকার, নাইলে তো রিক্সা পড়তে পারে, মানুষ পড়তে পারে, বয়স্ক মানুষও পড়তে পারে, বাচ্চাও পড়তে পারে। বর্ষা আসলে প্রায় সময় এরকম দুর্ঘটনা হয়, মানুষ তার আপনজন হারায়, এই নালাতে পড়ে, তারপরে নদীতে ভেসে যায়। এটার আসলে একটা ব্যবস্থা নেওয়া উচিত। এর আগেও নগরীর বিভিন্ন স্থানে অনিরাপদ খাল নালায় পড়ে মারা যান বেশ কয়েকজন, এর মধ্যে অন্তত 2 জন এখনো নিখোঁজ। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, আমরা এবার আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে স্টুডিওতে 2 জন অতিথি রয়েছেন, আমি একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক শাহজালাল মিশুক। 2 জনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি একটু, আপনারা নিশ্চয়ই 2 জনেই আমাদের প্রতিবেদনটি দেখেছেন, আমি একটু শুরুতেই শাহজালাল মিশুক আপনার কাছে যেতে চাই, যেহেতু আপনি খাল নালা ও নিরাপদ খাল নালা নিয়ে আপনার কিছু সার্ভে বা বিভিন্ন কাজ আছে। একটু জানতে চাই আসলে চট্টগ্রাম শহরের এই যে খাল নালা অনিরাপদ, এইটার চিত্রটা কেমন আসলে আপনার? ধন্যবাদ। আসলে চট্টগ্রাম শহরকে প্রাচ্যের রানীখ্যাত যে চট্টগ্রাম শহর, যে শহরটি হচ্ছে সকল ধরনের সম্পদ এবং সৌন্দর্যে ভরপুর ছিল, সেটি দিনকে দিন সেটি সম্পদ থেকে সমস্যায় পরিণত হচ্ছে, যার প্রতিফলন আমরা কিন্তু প্রতিনিয়তই দেখছি। সেটি বেশি দেখছি যখন বর্ষা আসতেছে বা যখন হচ্ছে আমাদের এই জলাবদ্ধতা নামক যে সমস্যা, যেটি বহু সময় না বহু কাল ধরে আমরা এই সমস্যা নিয়ে কথা বলছি, তখনই দেখা যাচ্ছে যে বর্ষা হলেই রাস্তা এবং খাল বা এই যে নালাগুলো রয়েছে একই লেভেলে পানি চলে আসে। তখন যারা নগরবাসী রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা করার সুযোগ নেই যে কোন জায়গাটাতে আসলে সে চলাফেরা করবে আর কোন জায়গাটাতে গেলে সে আসলে নালা বা এই ড্রেনে ডুবে যাবে বা ডুবে মারা যাবে। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে গত কয়েক বছরের মধ্যে 12 থেকে 15 জন মানুষ মারা গিয়েছে এবং সেটি দেখা যাচ্ছে যে এর মধ্যে 2 জন কিন্তু নিখোঁজ রয়েছে। তো এই জায়গায় আসলে আমরা বিভিন্ন সার্ভে থেকে দেখেছি যে বর্তমান সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 41টা ওয়ার্ডের মধ্যে
5,500 স্থান রয়েছে যে বা নালা রয়েছে যেগুলো আসলে উন্মুক্ত, এবং এর মধ্যে 3,000 স্থান রয়েছে যেগুলো মৃত্যু ফাঁদ হিসেবে পরিণত হয় যখন একটু বৃষ্টি হলেই। এই জায়গাগুলোতে কিন্তু আসলে খুবই ভয়াবহ একটি চিত্র, এবং যা দেখা গেল যে গতকাল অল্প একটু বৃষ্টি হলো চট্টগ্রাম শহরে, সেখানেই একটি বাচ্চা সে আসলে নালায় ডুবে গেল এবং দীর্ঘ 14 ঘন্টা পরে মা সহ পড়ে গেল, এবং যে সে ভয়াবহ দৃশ্য বা মর্মান্তিক দৃশ্য, 14 ঘন্টা সে নিখোঁজ। আজকে সকালে যখন একটা পর্যায়ে গিয়ে তাকে খুঁজে পাওয়া হলো, তার নিথর দেহটি যখন ঘুমিয়ে আছে সে বোঝা গেল, তখন কিন্তু আসলে এটি দেখে মনে হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে খুব দুর্ভাগ্যজনকভাবে যে এটি আসলে ওই শিশুটি ঘুমিয়ে নেই, এটি আসলে চট্টগ্রামের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো যারা রয়েছে, যারা দায়িত্ববান রয়েছে, তারা মনে হচ্ছে অনেকাংশে ঘুমিয়ে আছে। প্রতিবারই আমরা দেখি যে কোনো একজন মারা গেলে বা যে কোনো একজন এরকম নিখোঁজ হলে সেখানে সাময়িক নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়, কিন্তু পার্মানেন্ট বা সাস্টেইনেবল যে আসলে আমার যে সমাধানগুলো, সেগুলোতে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট যারা ডিপার্টমেন্ট রয়েছে তাদের আগ্রহ খুবই কম দেখা যায়। এটি কিন্তু আসলে বেশ দুর্ভাগ্যজনক যে মানুষের মৃত্যুর পরও যদি টনক না নড়ে, তাহলে কিন্তু আসলে আমাদের আশা ভরসার জায়গা কিন্তু শেষ হয়ে যায়। তারপরও আমরা আশাবাদী যে এখনো সময় আছে, যে জায়গাগুলো এখনো নিরাপত্তা বেষ্টনী নেই, যেখানে ড্রেনের স্ল্যাব নেই, যেখানে আমার হচ্ছে রেড মার্ক করে ফ্ল্যাগ টানিয়ে হলেও যেখানে নগরবাসীকে সতর্ক করার জায়গা রয়েছে, সেগুলো কিন্তু দ্রুত সময় করা দরকার। নতুবা কিন্তু এরকম চিত্র বর্ষার সামনে আরো আসছে, আরো বাড়বে, এবং নগরবাসীর যে ভয়াবহতা, রাস্তায় চলাফেরা করতে গেলে এখন যে নগরবাসীর ভয়াবহতা, সেটি কিন্তু কমিয়ে আনা, এটি এক্ষেত্রে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের দায় রয়েছে। নিশ্চয়ই। অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া, আপনিও এই যে জলাবদ্ধতা নিয়ে কাজ করেছেন, কিন্তু এইটারই একটা অন্যতম অংশ হচ্ছে এই যে অনিরাপদ খাল নালা। আপনি যদি এই অংশটাতে কিছু যোগ করতে চান আপনার অবজারভেশন থেকে। অনেক ধন্যবাদ। আমাদের প্রফেসর সাহেব যেটা বলেছেন, আসলে এগুলো আমাদের জন্য রিসোর্স। চট্টগ্রামের জন্য যেই খালগুলো রয়েছে, নালাগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের সম্পদ, কিন্তু আমরা এটাকে প্রপারলি ইউটিলাইজ না করার কারণে এটা আমাদের জন্য এখন বার্ডেন হয়ে গেছে, এটা আমাদের জন্য হুমকি হয়ে গেছে। এবং প্রতি বছর এই বর্ষা আসলেই এরকম মানুষের মৃত্যু, এটা নতুন কিছু না। উনি যথার্থই বলেছেন, প্রায় 15-16 জন মানুষ মারা গেছে শুধুমাত্র এই খাল এবং নালার মধ্যে পড়ে। এবং গতকালের যে মর্মান্তিক ঘটনাটা, এটা শুধু চট্টগ্রাম না, এটা পুরো বাংলাদেশকে নাড়া দিয়েছে। আমরা জলাবদ্ধতার নিরসনের জন্য একটা কাজ করেছি, এখানের মধ্যে অন্যতম একটা তথ্য উঠে আসছে, সেটা হচ্ছে আনস্কিল যারা এখানে কনস্ট্রাকশনের কাজ করছে, তারা কিন্তু আনস্কিল, অনভিজ্ঞ কনস্ট্রাকশনের যারা কোম্পানি রয়েছে, তাদের কোনো অভিজ্ঞতা নেই, তারা প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে রয়েছে, এবং যারা লেবার, যারা শ্রমিক কাজ করছে, তারা সবগুলো আনস্কিল, অনভিজ্ঞ, অর্থাৎ টোটাল প্রতিষ্ঠানটা অনভিজ্ঞ প্রতিষ্ঠান দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। যদিও বা এগুলো নাম হচ্ছে কিন্তু সেনাবাহিনী, সেনাবাহিনী আমাদের অত্যাধুনিক একটা বাহিনী, সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত ইকুইপমেন্ট আছে। সমগ্র বিশ্বে এই ধরনের যে কোনো কনস্ট্রাকশন যখন হয়, সেটা সেফটি সিকিউরিটি ফার্স্ট। যে কোনো ছোট্ট একটা কনস্ট্রাকশন হলো, এটা প্রথমে সেফটি সিকিউরিটি এনশিওর করা হয় পৃথিবীর সব জায়গায়, শুধুমাত্র এক্সেপ্ট বাংলাদেশ। আমাদের বাংলাদেশের এত বড় একটা প্রকল্প চলছে, এতগুলো ড্রেনের কাজ চলছে, কিন্তু একটা ড্রেনে একটা জায়গায় আমরা কোনো সেফটি সিকিউরিটির কোনো মেজার আমরা পাইনি। এটা কিন্তু খুবই দুঃখজনক, এটা খুবই হতাশাজনক। আমার মনে হয় এই ধরনের আনস্কিল, অনভিজ্ঞ, মানে প্রযুক্তিগতভাবে পিছিয়ে এই ধরনের অপেশাদার যারা অথরিটি রয়েছে, কোম্পানিগুলোর কনস্ট্রাকশন ফার্ম রয়েছে, তাদেরকে দিয়ে কিন্তু আমাদের এই জলাবদ্ধতার কাজগুলো করা হচ্ছে, যার জন্য পুরো বাংলাদেশ, শুধু চট্টগ্রাম চকবাজার না, পুরো চট্টগ্রামের এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই সপ্তাহে যখন ভারী বৃষ্টি হবে, আমার মনে একজন না, এরকম অধিক লোকের মৃত্যুর কারণ হতে পারে। এই যে প্রতি বছর আমরা একই ইস্যু নিয়ে কথা বলি, কিন্তু এই যে খাল নালাগুলো অনিরাপদ রয়ে যায়, এটা আসলে কোন জায়গায় সমস্যা? আপনার কি মনে হয় যে সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা বা কোনো জায়গায় আসলে উদাসীনতা? এক্স্যাক্টলি, এটা হচ্ছে এই যে ওনার কথায় আমি আবার রিপিট করি, এটা বাচ্চাটা ঘুমিয়ে থাকেনি, অর্থাৎ অথরিটি সেবাদান প্রতিষ্ঠানগুলি ঘুমিয়ে আছে। অর্থাৎ ওরা বারবার এরকম মৃত্যু হওয়ার পরও এই যে তাদের মধ্যে যে সচেতনতা না আসা, এবং যেই কোম্পানিগুলো আমি আবারও বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেই কনস্ট্রাকশন কোম্পানিগুলো এই কাজগুলো করছে, তারা সম্পূর্ণ অনভিজ্ঞ, তারা আনস্কিল কতগুলো কোম্পানিকে দিয়ে এই কাজগুলো করা হচ্ছে, যার জন্য বারবার এই ধরনের আমরা হুমকির সম্মুখীন হচ্ছে। আমার মনে হয় এটা একটা যথার্থই বলেছেন, এখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, যেই সংস্থাগুলো জড়িত,
তাদের এখানে অবশ্যই অব্যবস্থাপনা এবং তাদের এই যে তাদের কি তাদের অর্থাৎ দুর্বল এখানে মনোযোগ কারণেই এই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। নিশ্চয়ই শাহজালাল মিশুক, আপনি যদি এর সাথে যদি আর কিছু যোগ করতে চান, এই যে উনি বলছিলেন যে সেবাদানকারী সংস্থাগুলোর অব্যবস্থাপনা। জি অবশ্যই, আসলে সেবাদানকারী প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের মূল দায়িত্ব হচ্ছে নগরবাসীকে সেবা দান করা। আমরা অনেকাংশে দেখছি তারা নগরবাসীকে সেবা না দান করে তারা হচ্ছে অন্য অনেক ব্যবসায়িক কার্যক্রম, যেটা আসলে এটি কোনো বাণিজ্যিক সংগঠন বা বাণিজ্যিক কোনো একটি প্রতিষ্ঠান নয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যাদের হাতেই দায়ভার রয়েছে যে চট্টগ্রামের উন্নয়ন নিয়ন্ত্রণ করা, চট্টগ্রামের জলাবদ্ধতা বা চট্টগ্রামের নগরবাসীদের যত সমস্যা সমাধান করা, সেই দিকে যদি তারা নজর দিত তাহলে আমার কাছে মনে হতো যে আমাদের এই জলাবদ্ধতা সমস্যা আজকে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কিন্তু শুধু একটি সমস্যা নয়, এর সাথে কিন্তু অনেক লিঙ্কড। এই যে হচ্ছে আমাদের অরক্ষিত নালা বা ড্রেন রয়েছে, এটি তো আমাদের যিনি সম্মানিত শিক্ষক যিনি বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, যে এটি অবশ্যই তাদেরও দায় রয়েছে। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান দেখা যায় তারা কাজ করে, সেটা যত ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে তারা কাজ শেষে সেখানে যত সেফটি মেজার নেওয়ার কথা সেটি তারা নিচ্ছে না। তারা অনেকাংশেই বিগত বছরগুলো আমরা দেখেছি যে তারা হচ্ছে নতুন করে রাস্তা খুঁড়তেছে বা তারা কোনো একটা নালা খুঁড়তেছে, তারপরে সেটি তারা ভরাটও করতেছে না, কিংবা তারা সেটিকে যে নিরাপত্তা বেষ্টনী দেওয়া সেটি তারা দিচ্ছে না। ফলশ্রুতিতে যেটা হচ্ছে দিনকে দিন এই যে সম্পদগুলো আমাদের যেগুলো রয়েছে, যে জায়গাগুলো নগরবাসীর শান্তি বা স্বস্তির জায়গা আনার কথা ছিল, সেগুলো কিন্তু নগরবাসীর জন্য দুর্বিষহ হয়ে রয়েছে এবং চট্টগ্রাম নগরী দিনকে দিন বিস্ফোরায় পরিণত হচ্ছে এই সমস্যাগুলোর মাধ্যমে। নিশ্চয়ই আপনাদের দুইজনের সঙ্গে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামে অনিরাপদ খালনালা এবং জলাবদ্ধতার বিপদ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমি একটু যেতে চাই অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া আপনার কাছে। আপনারা দেখলাম যে সাম্প্রতিক সময়ে আপনাকে আমন্ত্রণ জানানোর একটা বিশেষ কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে আপনাদের বিভাগ থেকে যেমন একটি গবেষণা করেছেন, পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও একটি গবেষণা করেছেন চট্টগ্রাম জলাবদ্ধতার সমস্যা নিয়ে। আপনারা আসলে কি পেলেন? মানে কেন বছরের পর বছর কাজ হচ্ছে কিন্তু সংকটগুলো কোন জায়গায়, আসলে কেন শেষ হচ্ছে না, কেন মানুষ সুফল পাচ্ছে না? ধন্যবাদ আপনাকে, আপনি যথার্থই বলেছেন। আমি একজন চট্টগ্রামের অধিবাসী হিসেবে আপনার মতো আমার কাছেও বিশাল একটা কোয়েশ্চেন। আসলে এই প্রায় আমরা যদি ধরি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ এবং ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তিনটা সংস্থা মিলে প্রায় 14,000 কোটি টাকা বরাদ্দ শুধুমাত্র জলাবদ্ধতা নিরসনের জন্য। এটার কারণটা কি? এটা আমরা সুফল পাচ্ছি না। এবং বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম প্রায় 80 থেকে 85% কাজ শেষ হয়েছে, কিন্তু আমরা সেই জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হতে পারিনি। আমি গত বছর ঠিক এই সময়ে আমার বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়ে আমি প্রায় এক বুক পানি ভেঙে আমি বাচ্চাকে স্কুল থেকে আনতে হয়েছে। এরকম পরিস্থিতি আমরা অতিক্রম করেছি। খুব সম্প্রতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন আমাদের কনভোকেশনে ইনভাইট করতে গেলেন, তখন স্যার একটা বিষয়ে বললেন, বলি আমি চট্টগ্রাম যে যাব, আমি মানুষকে কি জবাব দিব? মানুষ তো একটু পানি আসলে গলা পর্যন্ত ডুবে থাকে। তো এখান থেকেই স্যার প্রথমেই আমরা একটা অর্গানাইজেশন আছে ফোরাম ফর প্ল্যান চিটাগং, এখানে আমাদের প্রফেসর সিকান্দার খান স্যার এটার সভাপতি, স্যারকে ফোন দিলেন, বলে যে এই বিষয়ে কারা কাজ করে এটা আমি একটা রিপোর্ট চাই। এই যে 14,000 কোটি টাকা খরচ করার পরও প্রায় 70 to 80% কাজ সমাপ্ত হওয়ার পর এটার সুফল কেন পাচ্ছে না? তো এই কাজের প্রতি আসলে এটার প্রতি সাড়া দিতে গিয়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি আমার শিক্ষার্থীদের নিয়ে, আমার সহকর্মীদের নিয়ে আমরা একটা গবেষণা কাজ চালাই এই চট্টগ্রাম শহরের উপর। একই সাথে আমাদের মাননীয় উপাচার্য মহোদয়কে নির্দেশ দেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু একটা কম্বাইন্ডলি একটা রিপোর্ট আমরা দিয়েছি। তবে যেটা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে যে রিপোর্ট পেয়েছি, আমরা কিন্তু আমরা এমন কিছু তথ্য পেয়েছি খুবই হতাশাজনক আর কি তথ্য। অর্থাৎ কেন এই প্রকল্পটা আসলে আমরা আলোর মুখ দেখছে না বা এটা সাকসেস হচ্ছে না। এটা প্রথম যে কারণটা আমরা দেখলাম সেটা হচ্ছে প্রত্যেকটা প্রকল্পের আগে একটা সাধারণ একটা সমীকরণ হচ্ছে ফিজিবিলিটি স্টাডি করা।
অর্থাৎ জলবদ্ধতা নিরসনের জন্য যেহেতু বিশাল একটা প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য একটা ফিজিবিলিটি স্টাডি করা। কিন্তু আমরা কাজ করতে গিয়ে আমরা 3 ধরনের কাজ আমরা এখানে মেথোডোলজি আমরা ব্যবহার করছি। আমরা ইন্টারভিউ করেছি, আমরা এফজিডি করেছি, আমরা সেকেন্ডারি ডাটা কালেক্ট করার চেষ্টা করেছি। এই তথ্যতে আমরা বেশ কিছু তথ্য চলে আসে। প্রথম যেটা হচ্ছে, এত বড় একটা মেগা প্রজেক্ট, মেগা প্রকল্প, যেটার কোনো ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট আমরা পাইনি। এটা কিন্তু খুবই সারপ্রাইজিং একটা বিষয়। অর্থাৎ জলবদ্ধতার জন্য, জলবদ্ধতা নিরসনের জন্য যে ফিজিবিলিটি স্টাডি করতে হবে, অর্থাৎ এই প্রকল্পটা জন্মতেই ভুল, যেটা প্রথমত। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যে খালগুলো প্রথম এই যে জলবদ্ধতা নিরসনের জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ করা হলো, খালগুলোর সীমানা আমাকে নির্ধারণ করতে হবে প্রথমে। হ্যাঁ, প্রত্যেকটা খাল, একটা খালের মধ্যে সীমানা যদি নির্ধারণ না করি, তাহলে এখন এরপরে উন্নয়ন কাজ করতে গিয়ে এটাকে সরু করে হয়েছে। এটা সিএর জরিপ অনুযায়ী যে আমাকে প্রথমে খালের সীমানা নির্ধারণ করতে হবে, ওই সীমানাটা দখল থাক যেটা, সেটা উন্মুক্ত করে উদ্ধার করে যদি আমরা কাজটা করতাম, তাহলে এটা সফল পেত। প্রথমত এটা সীমানা নির্ধারণ করা হয়নি, এবং এটা এক্সিস্টিং যতটুকু আছেই ততটুকুর মধ্যেই ওয়াল তুলে দিয়ে কাজটা সেরে গেছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা কাজের জন্য একটা স্টেক হোল্ডার কনসালটেশন করতে হয়। যেমন আমরা যতই বিশেষজ্ঞ হই না কেন, আমরা যতই ডিগ্রিধারী হই না কেন, আমরা যখন চট্টগ্রাম যে কোনো একটা জায়গায় যখন উন্নয়ন কাজ করতে যাব, আমি যখন এলাকার একজন স্থানীয় একজন রিক্সাওয়ালা বা একজন বয়স্ক একজন মানুষকে জিজ্ঞেস যখন করব, চাচা এখানে পানি ওঠার কারণটা কি, চাচা কিন্তু আমাকে দেখাই দিবে, এই যে বিল্ডিংটা দেখছেন বা এই যে প্রতিবন্ধকটা দেখছেন, এদিকে সোজা একটু করে আগে ছিল, এটা কেটে দিলেই পানিটা ক্লিয়ার হয়ে যাবে। এই ধরনের যে, এটাকে বলা হয় আমাদের সায়েন্টিফিক্যালি স্টেক হোল্ডার কনসালটেশন বলা হয়। কিন্তু এই ধরনের কোনো জায়গায় আমরা এরকম কোনো স্টেক হোল্ডার কনসালটেশন করে নাই। আমরা যতই বিশেষজ্ঞ হই, যতই এক্সপার্ট দাবি করি না কেন, যে কোনো প্রকল্প, মেগা প্রকল্প তো অবশ্যই স্টেক হোল্ডার কনসালটেশন ছাড়া এটা কিন্তু আলোর মুখ দেখবে না। এটা হচ্ছে অন্যতম একটা প্রতিবন্ধকতার কারণ। এরপরে আপনি যখন দেখবেন 1995 সালে প্রায় 72টা খাল ছিল আমাদের রেকর্ডভুক্ত চট্টগ্রামে, এই ডিটেল এরিয়া প্ল্যান অনুযায়ী রেকর্ডভুক্ত খাল। এরপরে আসছে আপনার 2016 সালে 57টা খাল, খুব সম্প্রতি, এত বেশি না। কিন্তু 2023 সালে যে প্রকল্প, সেখানে দেখানো 36টি খাল। তাহলে কোথায় 71টি খাল, কোথায় 36টি খাল। এবং এই উন্নয়ন প্রকল্পের মধ্যে 36টি খালকেও কিন্তু উন্নয়নের আওতায় আনা হয়নি। 18 কি 20টার মতো খাল প্রথমে প্রাথমিকভাবে উন্নয়নের আওতায় আনা হয়েছে। তাহলে এই অল্প সংখ্যক খালকে উন্নয়নের আওতায় এনে 71টি খাল যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কীভাবে এই জলবদ্ধতা নিরসন সম্ভব? কারণ একটা সময় যখন 71টা খাল ছিল, তখন কিন্তু আমাদের স্থাপনা কম ছিল, আমাদের ওপেন স্পেস বেশি ছিল। আর যখন এই জলবদ্ধতা প্রকল্প দেয়া হলো, যখন 36টা খাল অন্তর্ভুক্ত হলো, তখন কিন্তু অন্য খালগুলো কিন্তু দখল এবং বিলুপ্ত হয়ে গেছে। ওই খালগুলো বাদ দিয়ে আমি 18টা খাল, যেখানে 71টা খাল, সেখানে 18 থেকে 20টা খালকে আমি উন্নয়নের আওতায় আনলে আমি কখনো আলোর মুখ দেখব না। এরপর আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা খালের প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি খাল আছে। হ্যাঁ, যেমন কাপ্তাই খাল হচ্ছে এটা প্রাইমারি খাল, এটা সেকেন্ডারি, টারশিয়ারি খাল আছে। এখন আমি উন্নয়নের জন্য আমি লোক দেখানো শুধুমাত্র প্রাইমারি খালগুলোকেই উন্নয়নের আওতায় এনেছি, কিন্তু সেকেন্ডারি, টারশিয়ারি খালগুলো টোটালি আনটাচ, এগুলো আমি টাচই করিনি। তাহলে কিভাবে এই জলবদ্ধতা, পানিটা নিষ্কাশন হবে কিভাবে? তাহলে আলোর মুখ দেখবে না। এরপর আর একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় একটা বটল নেক আছে। অর্থাৎ আমি যেমন মহেশখালে বিশাল একটা উন্নয়নযোগ্য, আমি দেখলেই কিন্তু মনটা খুশি হয়ে যায়, বিশাল একটা উন্নয়ন কাজ হয়েছে, শত কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু একটা জায়গায় এসে দেখা গেল, এমন একটা জায়গায় আসছে ব্রিজ, যেখানে খালের প্রশস্ত হচ্ছে 150 ফিট, এখানে প্রায় 100 ফিট বেদখল হয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের বেদখল হয়ে আছে। শুধুমাত্র একটা জায়গায় এসে 50 ফিট হয়ে আছে। তাহলে আগাগোড়া যদি 150 ফিট হয় খালটা, একটা জায়গায় যদি, ছোট জায়গায় যদি এখানে 50 ফিটে যে সংকুচিত হয়, তাহলে এটার রেজাল্ট আমরা পাবো না। কারণ এই পানিটা তো এদিক থেকে আসলেও এই ছোট জায়গায় কিন্তু একইভাবে খালটা পানিটা নিঃসরণ হতে পারবে না। একইভাবে আমরা মির্জার খালের যদি দেখি, এনমামত প্লাস্টিকের সামনে এখানে একটা বক্স খাল বার্ড আছে। আমরা মির্জার খালকে উন্নয়ন এবং গড় ভেঙে টেঙে সব কিছু করে সুন্দর করলাম, কিন্তু আমি বক্স খালবারটা আমি ডেভেলপ করলাম না, তাহলে তো পানিটা এখানে আটকে গেল। তাহলে অর্থাৎ আমার 80% বা 90% কাজ সমাপ্ত হওয়ার পরও আমার আউটপুট জিরো হওয়ার মূল কারণ হচ্ছে এটা। আরও আচ্ছা, আপনার আরো বিস্তারিত শুনবো। আপনার সাথে যদি একটু শাহজালাল মিশুক যদি
কিছু যোগ মানে তার অবজারভেশনটা একটু শুনি, তারপর আপনার কাছে আবার আসছি আমি। জি ধন্যবাদ। আসলে তিনি যথার্থই বলেছেন যে আমাদের এখন যে জলাবদ্ধতা নিয়ে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল বিগত সময় বা এখনো চলমান রয়েছে, সেখানে একদম শুরুর দিক থেকে যেটা আসলে ওই যে ফিজিবিলিটি স্টাডি, এটা আসলে আমাদের প্ল্যানিংয়ে বলা হয় একদম প্রাইমারি টুল। আপনি যে কোনো প্রকল্প যখন হাতে নেবেন তার আগে ফিজিবিলিটি স্টাডি করে দেখতে হবে যে আমার আসলে এটির ফিউচার পারফরমেন্স কেমন হবে বা এখান থেকে আমি কি আউটপুটটা চাই। তো সেটি যদি না থাকে, আমার যদি কোনো একটা প্রকল্পের এইম অবজেক্টিভই যদি না থাকে, আমি সেখান থেকে কি আউটপুট আশা করব। তো ওটি তো গেলে একরকম। এই রকম জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের যে আমরা একটা বিষয় পড়াই শিক্ষার্থীদের, সেটা হচ্ছে যে ওয়াটার রিসোর্স অ্যান্ড ড্রেনেজ প্ল্যানিং। সেখানে বলা হয় এই জলাবদ্ধতা বা কোনো একটা এরিয়ার ওয়াটার লগিং প্রবলেম সলভ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু কম্পোনেন্ট রয়েছে। যেমন সেগুলোর মধ্যে খাল যেমন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি জলাশয়। ওই চট্টগ্রাম মহানগরীর ভিতরে আমার জলাশয়, আপনি বিভিন্ন জরিপ যদি দেখেন, সেখানে বিগত 30 থেকে 40 বছরে আমার 18,500 হচ্ছে জলাশয় চট্টগ্রাম মহানগরের ভিতরে বেদখল হয়ে গেছে, হারিয়ে গেছে, কিংবা সেটি নাই হয়ে গেছে। তো সেই জায়গায় আমার আসলে এই জলাশয়গুলো কিন্তু হচ্ছে আমার এই বৃষ্টির যে পানিটা রয়েছে সে পানিটা ধরে রাখতো বা ন্যাচারাল রিজার্ভার হিসেবে কাজ করতো। সেখানে আমরা দেখেছি যে প্রত্যেক বছরে 10% করে জলাধার কমছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, যেটি কিন্তু খুব বার্নিং একটি ইনফরমেশন। কিন্তু আপনি যদি দেখেন এটির ইনফরমেশন বা এটার আপডেটগুলো রাখার কথা হচ্ছে চট্টগ্রামের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো, সেটি হতে পারে চট্টগ্রাম অসা, সিটি কর্পোরেশন কিংবা ডেভেলপমেন্ট অথরিটি অথবা পানি উন্নয়ন বোর্ড। বাট এই জরিপগুলো আমি যেগুলো বলছি সেগুলো আমাদের চুয়েট কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রিসার্চের মাধ্যমে উঠে আসছে। কিন্তু দেখেন এই যারা এটার জন্য দায়িত্বপ্রাপ্ত তারা আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারও কাজ করছে না, বা তারা নিজেরাও কিন্তু আসলে আপডেটেড কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। এই আপডেট ইনফরমেশন না থাকার ফলে যেটি সমস্যা হচ্ছে, আমার যে জলাশয়ের পরিমাণ কমছে, আমার হচ্ছে আমার যে জলাশয়গুলো রয়েছে বা আমার যে খালগুলো রয়েছে, খালগুলো আসলে বেদখল হয়ে যাচ্ছে। সেটি কিন্তু এই সিডিএ কিন্তু পারমিশন দিচ্ছে একটি বিল্ডিং করার খালের উপরে। তো এটি কিন্তু অনেকাংশে কন্ট্রাডিক্টরি। আবার আরেকটু কন্ট্রাডিক্টরি যদি একটা জিনিস দেখি, চট্টগ্রামের সবচেয়ে বড় দুইটি জায়গা ছিল যেগুলো ন্যাচারাল আমার রিজার্ভার হিসেবে কাজ করতো, বৃষ্টির পানি ধরে রাখতো, কল্পলোক আবাসিক এরিয়া এবং অনন্য আবাসিক এরিয়া, যেখানে উন্নয়ন নিয়ন্ত্রণের দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দুটি আবাসিক এরিয়া করেছে, অনন্য আবাসিক এবং কল্পলোক আবাসিককে দখল করে বা মাটি ভরাট করে। তো এইগুলো কিন্তু আসলে কন্ট্রাডিক্টরি এই জিনিসগুলো। এবং এর পাশাপাশি আমাদের যে খালগুলো রয়েছে সেগুলো পুনরুদ্ধার করে দেখা যাচ্ছে যে ওই খালগুলোকে পরিষ্কার করছে বা খালগুলোকে পানি চলাচলের জন্য রেডি করছে। তো খালে পানি যেতে হলে কিন্তু আমার ড্রেনকে সচল করতে হবে, এবং এই ড্রেনগুলো কিন্তু আসলে আমাদের নিয়মিতভাবে পরিষ্কার করা হয় না। সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানটা কিন্তু জনবল সংকটের কথা সবসময় বলে আসছে। আমি একটু দুঃখ নিয়েই বলবো, জনবল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে একটি সেবাদানকারী প্রতিষ্ঠানের সবচেয়ে ইম্পর্টেন্ট জনবল হচ্ছে পরিকল্পনাবিদ বা যারা টাউন প্ল্যানার রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় বা সিডিএর চেয়ারম্যান মহোদয় তারা চট্টগ্রাম নগরীকে পরিকল্পিত নগরী করবে, কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন 41টি ওয়ার্ড রয়েছে, সেখানে একজনও টাউন প্ল্যানার নেই। এটি দুঃখ নিয়ে আমি বলছি। আমরা বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে আমরা বলার চেষ্টা করছি, তাহলে একজন নগর পরিকল্পনাবিদ যদি প্রত্যেকটি সিটি কর্পোরেশনের ওয়ার্ডে থাকতো, তিনি কিন্তু যে সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে বা অন্যান্য যারা রয়েছে পেশাজীবী, তাদের সাথে কম্বাইন্ডলি ভাবে একদম ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে ফাইনাল কাজটি পর্যন্ত কমপ্লিট করতে পারতো। তিনি যেমন বলেছেন যে তিনি এই প্রকল্পটি নিয়ে কাজ করতে গিয়ে দেখলেন যে সেখানে ফিজিবিলিটি স্টাডি করা হয়নি। নগর পরিকল্পনাবিদ থাকলে তাকে কিন্তু প্রাইমারি টাস্কটি হচ্ছে ফিজিবিলিটি স্টাডি করে এবং ওই ফিজিবিলিটি স্টাডির বেসিসে হচ্ছে কাজটি কমপ্লিট করা। তো আমি এই প্রোগ্রামের মধ্যে আবারও দাবি জানিয়ে যাচ্ছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টা ওয়ার্ডের 41 জন টাউন প্ল্যানার বর্তমান সময় বা রিসেন্ট টাইমে নিয়োগ না দিতে পারলেও মিনিমাম দুটি ওয়ার্ডে একজন করে হলো 20 জন কমপক্ষে টাউন প্ল্যানার অতি সত্বর নিয়োগ দিয়ে তাদেরকে প্রত্যেকটি প্রকল্পের একদম ডিজাইন লেভেল থেকে বাস্তবায়ন পর্যন্ত কাজের সুযোগ দিতে হবে। তাহলে দেখা যাবে এই চট্টগ্রাম নগরী এখন আসলে সমস্যা বাড়ছে, সমস্যা কমবে, দিনকে দিন পরিকল্পিত নগরী হবে কম্বাইনলি। নিশ্চয়ই আপনাদের দুইজনের সঙ্গে আরো আলোচনা করবো, আমাদের আরো একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা চট্টগ্রামের অনিরাপদ খালনালা এবং জলাবদ্ধতার বিপদ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমি আবারও একটু যেতে চাই অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া, আপনি কিছু ফাইন্ডিংস এর কথা বলছিলেন যে জলাবদ্ধতা প্রকল্প কেন আসলে সফল হচ্ছে না, মানুষ কেন সুফল পাচ্ছে না, একটু যদি আরো কয়েকটা যদি বলেন। ধন্যবাদ।
ইতিমধ্যেই আমার সম্মানিত শিক্ষক বলেছেন ওপেন স্পেসের মধ্যে যেমন আমরা উল্লেখ করতে চাই এই অনন্য আবাসিক এলাকা, বিশাল একটা ওপেন স্পেস, এটা ভরাট করে ফেলে একটা আবাসিক এলাকা নির্মাণ করা হয়েছে। কল্পলোক, তার বগারবিল, এরকম ওপেন স্পেসগুলো যখন আবাসিক এলাকায় পরিণত হয়, এই পানিটা কোথায় যাবে? স্বাভাবিকভাবে জলাবদ্ধতা হয়। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আমাদের যেই ডিপার্টমেন্টাল যে কোঅর্ডিনেশন, সেটা কিন্তু যথেষ্ট অভাব রয়েছে। যেমন একটা খাল, ছোট একটা কালভার্টের নিচে ওপেন স্পেস হচ্ছে পানি যাওয়ার জন্য, এখানে বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন, বিভিন্ন রকমের ইউটিলিটি সার্ভিসগুলোর পাইপলাইনগুলো যাচ্ছে, যার ফলে যখন পানির লেভেলটা একটু উপরে উঠে তখন বিভিন্ন রকম প্লাস্টিক, যেমন গতকাল যেই বাচ্চাটা মারা গেল, ওখানে আমরা দেখলাম সিটি কর্পোরেশন দিয়ে অনেকগুলো ময়লা এখানে উঠাচ্ছে। এখানে যদি কোনো বয়স্ক লোকও পড়ে যায় সেটা ওঠার সুযোগ নাই, এত বেশি এখানে বর্জ্য প্লাস্টিক, ককশিট, হ্যাঁ ঠিক, ওগুলো আটকে গিয়ে পানি আসলে নিঃসরণ হতে পারে না। এটা একটা, অর্থাৎ ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন, ইন্টারডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশনটা খুব ঘাটতি রয়েছে। বিদ্যুৎ বিভাগ, পানি, তারপরে এদের সাথে যে কোঅর্ডিনেশনটা থাকলে এটা একটা ভালো হতো। এটা একটা মারাত্মকভাবে আমাদের সামনে উঠে আসছে। আরেকটা আসছে দখল। খুব ইন্টারেস্টিং হচ্ছে, দখলের যদি কারা দখল করছে সেটা যদি বলি, এটা সবই প্রভাবশালী, বিশেষ করে রাজনৈতিক ম্যাক্সিমাম প্রভাবশালীর সাথে আমরা দেখলাম রাজনৈতিক ব্যক্তিরা সম্পৃক্ত। মহেশখালের মধ্যে 3টা খালের মুখ, একটি খালের ভিতরে একটা 10-12 তলা একটা বিল্ডিং ওঠানো হয়েছে আমাদের কোনো একজন রাজনৈতিক নেতার আত্মীয়, এবং ওখানে বিল্ডিংটা উঠে ওখানে মাদ্রাসা এবং নিচে গরুর খামার, উপরে মাদ্রাসা এবং মক্তব বানানো হয়েছে। খুবই একটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। আমার বদ্দারহাট এলাকায় যদি আমি দেখি, একদম খালের উপর, ড্রেনের উপর, ওই এলাকায় জলাবদ্ধতা বেশি হয়। ওই জলাবদ্ধতার মূল কারণ, ওইখানে বদ্দারহাটের সামনে যে খালটা আছে, ওই খালের উপরে সিটি কর্পোরেশন 5 তলা একটা বিল্ডিং করে ফেলে রাখছে। যদিও বা বর্তমান মেয়র মহোদয়কে ধন্যবাদ, এটা কিন্তু আপনার হলে এখন ভাঙ্গা শুরু হয়েছে, 2 তলা ভাঙিয়ে ফেলছে, এখনও এটা ভাঙ্গা চলছে। কিন্তু আমার কথা হচ্ছে, কোন ইঞ্জিনিয়ার, কাদের পরিকল্পনায় ড্রেনের উপর এরকম সিটি কর্পোরেশন অফিস বানানো হয়েছে? এবং আপনি মোহাম্মদ প্লাস্টিক থেকে বদ্রাট পর্যন্ত, অর্থাৎ পানীয় উন্নয়ন বোর্ড পর্যন্ত, ওইখানে প্রায় 300 থেকে 400 দোকান সরাসরি ড্রেনের উপর ছিল। অথচ এই জলাবদ্ধতা প্রকল্পের প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এগুলো কেউ আইডেন্টিফাই করে নাই, কেউ এগুলো ভাঙেও নেই। এখন কিন্তু সব ভেঙে ফেলতে হয়েছে। তারপর সানমিয়া রুট, এরকম অজস্র হাজার হাজার দোকান আমাদের ড্রেনের উপর দিয়ে করা হয়েছে, মার্কেট করা হয়েছে, বড় বড় বিল্ডিং তোলা হয়েছে। অর্থাৎ এটার মূল কারণ হচ্ছে, যদি সীমানা নির্ধারণ করা হতো, যদি খালটার সিএস জরিপ অনুযায়ী যদি সীমানা নির্ধারণ করা হতো, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। এরকম অজস্র, আসলে এই বিষয়গুলোর দিকে খুব গভীরভাবে নজর দিতে হবে। তারপরে রয়েছে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা, একটা মারাত্মক বিষয়। সমগ্র বিশ্বে আমাদের সিটি কর্পোরেশন হচ্ছে কমপ্লিটলি রেসপন্সিবল বর্জ্য ব্যবস্থাপনার জন্য। আমি যেটা বারবার বলি, আমাদের বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা ঢাকা সিটি কর্পোরেশন, আমাদের চট্টগ্রাম, বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলো, বর্জ্য হচ্ছে আমাদের জন্য একটা বার্ডেন। কিন্তু সমগ্র বিশ্বে বর্জ্য কিন্তু বার্ডেন না, বর্জ্য কিন্তু একটা রিসোর্স, সম্পদ। আমরা যতক্ষণ পর্যন্ত এই বর্জ্যকে আমরা সম্পদে কনভার্ট করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই জলাবদ্ধতাও যাবে না, আমাদের পরিবেশ দূষণ থেকে যাবে না, আমাদের হালদা কর্ণফুলী দূষণ থেকে মুক্ত হবে না। এই বর্জ্যকে আমাদেরকে সম্পদে পরিণত করতে হবে। সম্পদে পরিণত করতে হলে এটার জন্য একটা বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা দরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। কিন্তু খুব দুর্ভাগ্য, এতদিন এতগুলো মেয়র গেল, সবার কিন্তু মেইন এজেন্ডা কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা। বাট আমাদের সিটি কর্পোরেশনগুলো, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ঢাকা সিটি কর্পোরেশনও, আমাদের কোনো সুনির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা নাই। আমাদের বর্জ্য ব্যবস্থাপনার সম্পূর্ণরূপে কিন্তু সুইপার নির্ভর, অর্থাৎ ম্যানুয়াল। আমাদের সমগ্র বিশ্বে এই জায়গায়, এই যে বর্জ্যের ক্ষেত্রে কি মানুষের সচেতনতার একটা জায়গাও কি জরুরি? অবশ্যই সচেতনতা জরুরি। এটা যদি হতো, যদি বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান যদি থাকতো, পরিকল্পনা যদি থাকতো, এখানে একটা সচেতনতা একটা উল্লেখযোগ্য কম্পোনেন্ট, তাহলে মানুষ সচেতন হতো। এটা সম্পদে পরিণত হচ্ছে। তো এটা বর্জ্য যখন সম্পদে পরিণত হবে, এটার বিনিময়ে যখন আপনি টাকা পেতেন, এটার বিনিময়ে যখন বেকার কর্মসংস্থান হতো, কর্মসংস্থানের সৃষ্টি হতো, তাহলে অটোমেটিক্যালি এই বর্জ্য খালের মধ্যে গতকাল যেভাবে ডাম্পিং হয়ে আছে, ওইভাবে ডাম্পিং থাকতো না। ও বর্জ্যগুলো তাদের প্রয়োজনেই কিন্তু যারা সংগ্রহ করে তারা সংগ্রহ করতো। এটা কিন্তু সিটি কর্পোরেশনের বিশাল একটা কাজ। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক,
এখনো পর্যন্ত আমাদের কোনো সুনির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা নাই। এটাও কিন্তু আমাদের জলাবদ্ধতার অন্যতম একটা কারণ। এরপর আসছে, আমি কিছুক্ষণ আগেও বলেছি, আমাদের যেই কনস্ট্রাকশন ফার্মগুলো যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আনস্কিল, তারা প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে। আমরা সমগ্র বিশ্বে দেখেছি, পৃথিবীর অনেক জায়গার দেখার সুযোগ হয়েছে, এখানে প্রযুক্তিগতভাবে কত উন্নত। আমাদের এখানে এখনও ম্যানুয়াল, মানে ছোট ছোট লেবার দিয়ে এই একটু একটু করে কাজ করে এটা কতদিনে শেষ করতে পারবে আমার মনে হয় না। এখন যেইভাবে এতদিন তো কাজ হয়নি, দৃশ্যমান কোনো কাজ হয়নি, প্রায় 1400 কোটি টাকার, কিন্তু এখন কিছু দৃশ্যমান কাজ হচ্ছে। আমাদের বর্তমান মেয়র এবং আমাদের প্রধান উপদেষ্টার আন্তরিকতার ফলে ব্যাপক একটা কাজ শুরু হয়েছে, কিন্তু কাজটা শুরু হয়েছে অনেক দেরিতে। এটা যদি আরও 2 মাস আগে যদি শুরু হতো তাহলে কিন্তু এই সুফলটা এই বর্ষার সময় মানুষ পেত। কিন্তু এখন আরও দুর্ভোগের কারণ হতে পারে, কারণ ইতিমধ্যে বর্ষা চলে আসছে, সবগুলো ড্রেন কিন্তু উন্মুক্ত এখনো পর্যন্ত, মানে প্রায় আমার মনে হয় 30% 40% কাজ শেষ হয়েছে। হ্যাঁ, সেটাই। আমি একটু শাহজালাল মিশক আপনার কাছে যেতে চাই। ওই যে উনি বলছিলেন যে সামনের বর্ষায় আসলেই সুফল পাবে কিনা সন্দেহ আছে, আপনার অবজারভেশন কি বলে? আদৌ কি আসলে এই সামনের বর্ষায় কতটুকু সুফল পাবে? এক, দ্বিতীয়ত হচ্ছে উনি আরেকটা কথা বলছিলেন, এই যে আনস্কিল নানা ফার্মকে দেওয়া হয়েছে, বিভিন্ন সময় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের জলাবদ্ধতার কাজটি করছিল আসলে সিটি কর্পোরেশন, কিন্তু হঠাৎ করে দেওয়া হয়েছে সিডিএ কে। এই জায়গাতেও কি আসলে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আসলে কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ, আসলে আমি আপনার সাথে একমত। বা বিষয়টা এমনই যে আমাদের এখানে লুকোচুরির কোনো বিষয় নেই। কারণ হচ্ছে আপনার বর্ষা হলেই আসলে আমি যদি দাবি করি বা কোনো একটি প্রতিষ্ঠান দাবি করে যে আমরা 100% সফল বা আমাদের এই প্রজেক্টের কাজ 90% শেষ হয়েছে, 80% শেষ হয়েছে, সেটি দাবি করাই যায়। এটি আমাদের খাতা কলমেও থাকতে পারে, একটি মৌখিক বক্তব্যও থাকতে পারে, কিন্তু তার ফলাফল কিন্তু আসলে আমরা বাস্তব চিত্র আমরা দেখব। গতকালকে যেখানে 10-15 মিনিট বৃষ্টি হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গাতে পানি উঠেছে। সো যেটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বললেন, আমি তার সাথে একমত। তিনি যথার্থই বলেছেন যে এই বৃষ্টিটি আরও সামনে কিন্তু আমাদের মানে অতিরিক্ত বৃষ্টিপাতের সময় মৌসুম সামনে রয়েছে, তখন কিন্তু আমরা খুবই মানে দুর্ভাগ্য নিয়ে বলছি বা আমরা একটা আশঙ্কার মধ্যে আছি যে এবারের অবস্থাটি আরও ভয়ানক হতে পারে। কারণ এই কাজগুলো কিন্তু আমরা ভিতরে কিন্তু অনেকগুলো সময় পেয়েছি শুষ্ক মৌসুমে, যখন আসলে আমাদের খাল খনন থেকে শুরু করে ড্রেনের সাথে খাল এবং খালের সাথে কর্ণফুলিতে আমাদের যে কানেক্টিভিটির যে জায়গাটা, এই জায়গায় কিন্তু আমাদের সময় পেয়েও আমাদের কিন্তু ওখানে গড়িমসি ছিল। নতুবা এতটা সময় পেয়ে স্মার্টলি যদি হ্যান্ডেল করে, এবং যে সংগঠন মানে যে প্রতিষ্ঠানগুলো এখানে রয়েছে, সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে, তাদের কিন্তু অনেকগুলো মেগা প্রকল্প করার অভিজ্ঞতা রয়েছে। তার কিছু পজিটিভ দিক থাকবে, কিছু নেগেটিভ দিক থাকবে। বাট এই যে কম্পোনেন্টগুলো আপনার হচ্ছে প্ল্যানিংয়ের ভাষায় বলা হয় যে কোনো একটি সমস্যা, নাগরিক সমস্যার 3টি কম্পোনেন্টে আসলে সমাধান করতে হয়: ইকোনমিক, সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল। তো আমি ইকোনমিক দিক থেকে যদি আমি দেখি, সেখানে কিন্তু আমাদের প্রশ্ন উঠছে বারবারই যে আমার সেফটি মেজার নেওয়ার জন্য হচ্ছে আমার একটি ফান্ড রয়েছে, কিন্তু সেখানে আমার সেফটি মেজার ছাড়াই আমার প্রকল্পের কাজ শেষ হয়ে যাচ্ছে। সো ওই ফান্ডটি আসলে কোথায় ব্যবহৃত হচ্ছে? আমি যদি সোশ্যাল দিকগুলো আমি দেখি, যে আমাকে নগরবাসীকে সচেতনতা করাও কিন্তু এই প্রকল্পের একটি কম্পোনেন্ট থাকবে, আমি যেটা মনে করি। তো আমাদের কিন্তু, আমিও একজন এখন নগরবাসী হিসাবে, আমি যেহেতু চট্টগ্রাম শহরে এখন আপাতত বসবাস করছি, তো আমি কিন্তু সেখানে দেখিনি যে আসলে তেমন কোনো উদ্যোগ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে তারা আসলে নগরবাসীকে প্লাস্টিক বা বর্জ্য ড্রেনে ফেলা অথবা এগুলোর জন্য কোনোভাবে তাদেরকে নিষেধ করছে বা কোনোভাবে তাদেরকে নিরুৎসাহিত করছে, এটি কিন্তু নেই। আর এনভায়রনমেন্টাল যদি আমি দিক চিন্তা করি, তাহলে আসলে ক্লাইমেট চেঞ্জের যুগে যেখানে উন্নত বিশ্বের শহরগুলো তারা নতুন নতুন স্ট্র্যাটেজি নিচ্ছে, তারা নতুন নতুন ইনিশিয়েটিভ নিচ্ছে, কীভাবে তাদের এই নাগরিক সমস্যাগুলো সমাধান করবে, সমস্যাকে কিভাবে তারা সম্পদে পরিণত করবে। একটু আগে যেটি নিয়ে আলোচনা হলো যে বজ্র ব্যবস্থাপনা, যে এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটি কিন্তু আসলে চট্টগ্রাম নগরী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী এবং এর কিন্তু অন্যতম তাৎপর্য রয়েছে বন্দর নগরী। এখানে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্টের দিক থেকে কিন্তু গাফলতি সেটি দীর্ঘদিনের। আমরা বারবারই শুনছি সিটি কর্পোরেশন বলছে তারা কোরিয়ার একটি প্রতিষ্ঠানের সাথে, তারা জাপানের একটা প্রতিষ্ঠানের সাথে তারা কাজ করবে, তারা ট্রেনিংয়ে যাচ্ছে সেখানে বা আসতেছে, তো আসলে আউটপুটটা কিন্তু আসতেছে না। এক্ষেত্রে আমার মনে হয় সিটি কর্পোরেশন একা কাজ না করে তার সাথে অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের মতামত নেওয়া উচিত, তাদের সমন্বয় করা উচিত। এবং পাশাপাশি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা বিশেষজ্ঞ রয়েছে, তাদের কিন্তু কম্বাইন্ডলি এখানে আসলে কিন্তু সমাধান আসা উচিত। আমরা বলি সব সময় এই নাগরিক সমস্যা সমাধানের প্রকল্পগুলোর মধ্যে যত বেশি অংশীজন সভা করা যায়, যত বেশি স্টেক হোল্ডার পার্টিসিপেশন করা যায়,
তত বেশি কিন্তু সেটি সমাধানের দিকে যাবে। আমাদের এই প্রকল্পগুলো যেগুলো চলমান রয়েছে সেগুলোর বাস্তবায়ন না হওয়ার পিছনে বা ফেইলিওর পিছনে অন্যতম কারণ হচ্ছে আমরা বাসায় বসে একটি ডিজাইন করে ফেলতেছি, আমি নিজে যেটি সমাধান হিসেবে নিচ্ছি, তো পাবলিক পার্টিসিপেশন, পাবলিকের পারসেপশনটা কেমন সেটি আমি নিচ্ছি না। যারা আমার টার্গেট গ্রুপ, যাদের জন্য আমি কাজটি করছি, যাদের জন্য আমি জলাবদ্ধতা প্রকল্প সমাধান করছি, তাদের মতামত আমার মনে হচ্ছে না নেওয়া হচ্ছে। তাদের মতামত যদি নেয়াই হতো তাহলে প্রকল্পের অনেকাংশ কাজ আমার প্রতিষ্ঠানগুলো মানে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বলছে তারা সফল বা তারা কমপ্লিট করেছে, এখনো দেখা যাচ্ছে আমার ড্রেনগুলো উন্মুক্ত, নালাগুলো উন্মুক্ত এবং খালগুলোর ভিতর থেকে মাটি সরানো হয়নি, স্লুইস গেটগুলো আমাদের ফাংশনাল হচ্ছে না। এগুলো কিন্তু আসলে বেশ দুঃখজনক। নিশ্চয়ই আপনাদের সঙ্গে আরো আলোচনা হবে, আমরা আরো একটা বিরতি নিব। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা এবং অনিরাপদ খালনালা নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমি একটু শাহজালাল মিশুক আপনার কাছে যেতে চাই। আমরা আসলে এতক্ষণ ধরে অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, কেন এটা সফল হচ্ছে না এইসব নিয়ে কথা বলছি, তাহলে সমাধান কি? হ্যাঁ, আসলে প্রত্যেকটি সমস্যারই সমাধান আছে। নাগরিক সমস্যাগুলোর সমাধান আরও ইফেক্টিভভাবে যদি নিতে পারে যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে, সেবাদানকারী প্রতিষ্ঠানরা, চট্টগ্রামের জন্য সিডিএ, অসা বা পানি উন্নয়ন বোর্ড অথবা সিটি কর্পোরেশন যারা মেইন রোলটা প্লে করে, এদের পক্ষে নেওয়া সম্ভব। কারণ চট্টগ্রামের যে সমস্যাগুলো রয়েছে, আমাদের জলাবদ্ধতা সমস্যা নিয়ে যেটা আজকের আলোচনা, সেই জলাবদ্ধতার যে কম্পোনেন্টগুলো রয়েছে, আমরা একটু আগেই বলেছিলাম যে আমাদের বিগত 3 দশকে বা 30 বছরে 18,500 অধিক জলাশয় বেদখল হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু সেই বেদখল জলাশয় যেগুলো রয়েছে সেগুলো উদ্ধারের সুযোগ রয়েছে, আর সামনে যেন আরও না হয়, এটি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। কারণ আমরা যেখানে আমাদের চিন্তা করা উচিত ছিল যে বেদখলগুলোকে দখল মুক্ত করা, সেখানে কিন্তু আমাদের এখন আমরা সেটি তো করছি না। প্রতি বছর 10% করে কিন্তু আমার জলাশয় কমে যাচ্ছে বা জলাশয় বেদখল হয়ে যাচ্ছে মোস্ট পার্টলি। এক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা তাদের প্ল্যান অ্যাপ্রুভালের ক্ষেত্রে তারা তাদের মাস্টার প্ল্যান করছে আর একটি নতুন, তাদের বিগত মাস্টার প্ল্যানগুলোর অভিজ্ঞতা থেকে কিন্তু আসলে আমরা দেখছি অভিজ্ঞতাটা বেশি ভালো না। যে আসলে সেখানে কিন্তু মাস্টার প্ল্যান রয়েছে, আমাদের খাতা কলমে মাস্টার প্ল্যান আছে, রিপোর্ট আছে, ড্রেনেজ প্ল্যান আছে, আমাদের স্ট্রাকচার প্ল্যান আছে, কিন্তু ওই আইনও মানেনি নগরবাসীরা, এবং সেক্ষেত্রে কিন্তু সিডিও তাদেরকে মানাতে পারেনি। এক্ষেত্রে কিন্তু আসলে নতুন যে মাস্টার প্ল্যানটি রয়েছে সেটিতে কিন্তু আসলে চট্টগ্রামের যারা নগরবাসী রয়েছে, আমরা যারা রয়েছি, স্টেক হোল্ডার রয়েছে বিভিন্নভাবে, আমরা কিন্তু অনেকাংশে আশাবাদী। কারণ আমরা দেখেছি যে এই মাস্টার প্ল্যানের কাজ করার ক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা যারা হচ্ছে এটির দায়িত্বে আছেন, তারা আপডেটেড যত ধরনের টেকনোলজি রয়েছে, ড্রোন দিয়ে সার্ভে করা হয়েছে, তারা তাদের মতো করে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন, তারা তাদের মতো করে কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে তারা সমন্বয় করেছেন। বাট এটিকে যেন বাস্তবসম্মতভাবে করা যায় এবং আমরা যেন না দেখতে পাই যে রিপোর্টে রয়েছে জলাশয়, কিন্তু আমার বাস্তবে গিয়ে আমি যদি দেখি সেখানে একটা বিল্ডিং হয়ে আছে, এটি কিন্তু আমাদের জন্য দুঃখজনক। সেমভাবে আমাদের সিটি কর্পোরেশনে নগর পরিকল্পনা যে ইউনিটটি রয়েছে সেটিকে আরও শক্তিশালী করতে হবে। এখন নগর পরিকল্পনা ইউনিটের দায়িত্বে একজন রয়েছেন, তিনি একজন আর্কিটেক্ট, তার পক্ষে একজন আর্কিটেক্টের পক্ষে 41টা ওয়ার্ডের কিন্তু নগর পরিকল্পনা করা, পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়ন করা, আসলে এটি কিন্তু খুব চ্যালেঞ্জিং টাস্ক। সেক্ষেত্রে আমি একটু আগেই বলেছিলাম যে নগর পরিকল্পনাবিদ দ্রুত নিয়োগ দিয়ে এবং অন্যান্য যারা রয়েছে তাদের নিয়োগ প্রদানের মাধ্যমে নগর পরিকল্পনা ইউনিটটিকে হচ্ছে সক্রিয় করতে হবে। এবং এর ফলে যেটা হবে, এই যে আমার যে জায়গাটি ওয়াটার রিজার্ভার রয়েছে, কল্পলোক আবাসিক, অনন্য আবাসিক, সেগুলোতে আবাসিক এলাকা করার মতো যে সিডিএ যে কাজগুলো করছে, সিটি কর্পোরেশন যে আমরা বলছি যে 118টি খাল ছিল চট্টগ্রামের একদম শুরুর দিকে, যদি আমরা যাই সেখান থেকে আসছে 78টি, সেখান থেকে একটি পর্যায়ে আমরা দেখলাম যে না আছে 40টি, সেখান থেকে সিডিএ, চিটাং অসা এবং হচ্ছে পানি উন্নয়ন মিলে তারা বললো 36টি খাল। তো এখন যখন বাস্তবে কাজ করতে যাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে 22টি খাল রয়েছে মাত্র। তো 118টি খাল বা 78টি খালতেও যদি আমি ধরি, সেখান থেকে 22টি খালে আসলে এই খাল দিয়ে যে পানিগুলো প্রবাহিত হতো কর্ণফুলীতে যেত, সেটি কিন্তু এখন সুযোগ নেই। সর্বোপরি এক্ষেত্রে কিন্তু জনসাধারণ যারা রয়েছে তাদেরও দায়িত্ব রয়েছে। আমরা নিজেরা যারা জনসাধারণ রয়েছি, আমাদেরকে আমাদের শহরটিকে আমাদের নিজেদের বাসার মতো ভাবতে হবে, নিজেদের ঘরের মতো ভাবতে হবে। আমরা যেমন আমাদের ঘরে একটি ময়লা ফেললে আমরা যেমন খুব কষ্ট পাই, আমরা সেটিকে উঠে ময়লার জায়গাতে ডাস্টবিনে ফেলি, সেইভাবে নগরীতে আমার ডাস্টবিন আমি প্লাস্টিক, পলিথিন
এগুলো আমি ফেলবো না, এবং সিঙ্গেল ইউজ যে প্লাস্টিক রয়েছে বা পলিথিন রয়েছে সেগুলোর ব্যবহার আমাকে কমিয়ে দিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সময় থাকলে হয়তো আরো জানতে পারতাম আপনার কাছ থেকে। অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। হ্যাঁ, ধন্যবাদ। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমার সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরের অভিজ্ঞতা দিয়ে আমি যদি বলতে চাই, আমাদের চট্টগ্রাম শহরকে আমরা যারা বসবাস করি স্থায়ীভাবে, আমাদেরকে অবশ্যই চট্টগ্রামকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে, এবং জনবান্ধব হিসেবে গড়ে যদি তুলতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই জলাবদ্ধতা থেকে আমাদেরকে একটা উত্তরণ ঘটাতে হবে, এটা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। আমি খুব সম্প্রতি শ্রীলঙ্কা সফর করেছি। আমার ধারণা ছিল, শ্রীলঙ্কা সফরের আগে ধারণা ছিল হয়তো আমাদের মতোই তাদের ইকোনমি, আমাদের স্ট্যান্ডার্ডে হয়তো আমাদের মতোই, বাংলাদেশের মতো এরকম। কিন্তু সত্যি ওই শ্রীলঙ্কা যাওয়ার পর আমার ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেছে। আমি কলম্বো শহরে প্রায় 7 দিন ছিলাম। 7 দিনের মধ্যে আমি কোথাও একটা কাগজের টুকরা বা একটা প্লাস্টিকের পিস আমার চোখে পড়ে নেই। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। এবং ওখানে একটা ক্যালানি একটা নদী আছে কলম্বোর পাশেই, ওই নদী আমি ভিজিট করেছি। ওই নদীর মধ্যে এক টুকরা ময়লা আমি পাইনি। তা আমি একজন সম্মানিত অধ্যাপককে, ক্যালানি ইউনিভার্সিটি ইকোনমিক্সের এক অধ্যাপককে প্রশ্ন করেছিলাম, আপনাদের এখানে কেন এরকম, এত সুন্দর কিভাবে, এটার জন্য কি স্পেশাল কোনো রুলস আছে? বলেছেন আমাদের কোনো স্পেশাল রুলস নেই, এটা হচ্ছে মানসিকতার পরিবর্তন। আমাদেরকে মানসিকতার প্রথম পরিবর্তন আনতে হবে। একজন সিএনজি ড্রাইভার তার গাড়ির পিছনে একটা বক্স রেখেছে, যখন সিএনজিতে চিপস বা বিভিন্ন পানির বোতল বিভিন্ন কিছু ব্যবহার করার পর ওই জিনিসটা সে সিএনজির পিছনে একটা বক্সের মধ্যে স্থাপন করে, আর ড্রাইভার কি করে একটা নির্দিষ্ট সময় ওই বক্সটা বিনে ফেলে দেয়। তো এই মানসিকতা আমাদের আসলে ডেভেলপ করতে হলে আমাদের কিছু প্রাথমিক কাজও দরকার। আমাদের যদি জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পেতে চাই, প্রথম যে কাজটা করতে হবে, আমাদের এই যে খালগুলো চিহ্নিত করতে হবে, এটা মাস্ট। খালগুলো চিহ্নিত করার কোনো বিকল্প নাই। খালগুলো চিহ্নিত করার পর প্রাইমারি সেকেন্ডারি খালগুলোকে আমাদেরকে এই ড্রেনেজ সিস্টেমের আওতায় আনতে হবে। এক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড, আরও যে সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, কেন চট্টগ্রাম বন্দরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাদেরকে একসাথে সমন্বয়ে কাজগুলো করতে হবে। হ্যাঁ, এবং যতই প্রভাবশালী হোক না কেন দখলমুক্ত করতে হবে, খালগুলো উদ্ধার করতে হবে। চট্টগ্রাম শহরকে যদি জনবান্ধব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি একটা জনবান্ধব শহর হিসেবে আমরা গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই এই খালের জায়গা খালে ফিরে আনতে হবে, এই নালার জায়গা নালায় ফিরে আনতে হবে। এই ক্ষেত্রে আমার মনে হয় কোনো রকমের ছাড় দেওয়া যাবে না, যতই প্রভাবশালী হোক না কেন কোনো রকমের ছাড় দেওয়া যাবে না। মহেশখালীর মধ্যে একটা বন্দরের একটা কিচেন রুম পড়েছে, মহেশখালী নদী খালটা আমি একদম নাম মেনশন করে, ওইখানে বন্দরের কিচেন রুমকে বাঁচানোর জন্য এখানে ইউআকার কার্ভ করে ফেলা হয়েছে নদীটাকে। অর্থাৎ আমাদের এই ধরনের থেকে বায়াসনেস থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, এই বর্জ্য ব্যবস্থা বর্জ্যকে সম্পদে পরিণত করতে হবে। এটা খুব সহজ এখন একটা প্রযুক্তি, সমগ্র বিশ্বে এটা একটা বাস্তবায়ন হচ্ছে। বর্জ্যকে আমাদেরকে সম্পদে পরিণত করতে হবে। সম্পদে পরিণত না করা পর্যন্ত আমরা আমাদের এই যে জনবান্ধব চট্টগ্রাম শহর যেমন আমরা করতে পারবো না, আমাদের কর্ণফুলী এবং হালদাকেও আমরা রক্ষা করতে পারবো না। আমরা সমস্ত কিছু নির্ভর করছি কিন্তু এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উপর। আমি মাননীয় মেয়রকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান করব, এই বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা যাতে খুব সহসাৎ নেওয়া হয়। এরপরে যে আমাদের যে ডেভেলপমেন্ট কাজগুলো, এগুলোর মধ্যে কোঅর্ডিনেশন দরকার। আমরা বিগত সময় দেখেছি সিটি কর্পোরেশন সিডিআর মধ্যে একটা ইগো প্রবলেম, এটা মারাত্মকভাবে আমাদেরকে আজকে এটার জন্য আমরা সাফার করছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে ইগো প্রবলেম ছিল, এই ইগো প্রবলেমের কারণে আজকে চট্টগ্রামের প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষ আমরা কিন্তু সাফার করছি। আমরা আজকে ওনাদের ইগোর কারণে আমরা আজকে ভুগছি। ওইখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারপরে যেটা অবৈধ অবস্থাপনা তো অবশ্যই ভাঙতে হবে, যতই প্রভাবশালী হোক অবৈধ অবস্থাপনা ভাঙতে হবে। আরেকটা বিষয়, চট্টগ্রামের অন্যতম একটা ক্যারেক্টার হচ্ছে পাহাড় নিধন। আমরা যেই পরিকল্পনাগুলো করি আমাদের পাহাড় নিধনকে মাথায় রেখে করতে হবে। কোনোভাবে পাহাড়কে নিধন করা যাবে না, কারণ পাহাড়ের যে সিলটেশন হয়, সিলটেশনের ফলে আমাদের ড্রেনগুলো ভরাট হয়ে যায়, যার জন্য পানি ধারণ ক্ষমতা কমে যায়। ওইটা মাথায় রেখেই আমাদের এই পরিকল্পনাগুলো করতে হবে। নিশ্চয়ই আমরা আসলে আরো সময় থাকলে হয়তো আরো বিস্তারিত শুনতে পারতাম, আমাদের সময় একদম শেষ।
আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে আপনারা যে মতামতগুলো দিয়েছেন এবং এগুলো বিশেষজ্ঞ মতামত, আমরা আশা করব যে সিটি কর্পোরেশন এবং সিডিএ নিশ্চয়ই এই মতামতগুলো গুরুত্ব দেবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।